আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন যে গত ২ দিন ধরে ভোলা একটা পেপারের হেডলাইনে আছে। কারণ নতুন করে ভোলায় অনেক বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে এবং বলা হচ্ছে যে প্রায় ৬.৫ লাখ কোটি টাকার মতো এবং গ্যাস আবিষ্কৃত হয়েছে এবং এই গ্যাস দিয়ে আগামী ৫ থেকে ৬ বছর দেশের বার্ষিক চাহিদা মানে আগামী ৫ থেকে ৬ বছর যদি বাংলাদেশের প্রতিটা অঞ্চলে যে পরিমাণ গ্যাস লাগে তার চাহিদা মেটানো সম্ভব। তো স্বাভাবিকভাবেই যেই অঞ্চলে বা যেই জায়গায় হচ্ছে এরকম একটা প্রাকৃতিক গ্যাস বা প্রাকৃতিক সম্পদ আবিষ্কৃত হয়, ওই এলাকার মানুষের একটা চাহিদা থাকে, তাদের একটা দাবি থাকে, একটা অধিকার থাকে। তো এই অধিকার বলেন, দাবি বলেন, ওইখান থেকে ওই জায়গা থেকে ভোলা জেলা অঞ্চলের মানুষ চাচ্ছে যে যেহেতু এই অঞ্চলের মানুষের বাসাবাড়িতে সবার বাসাবাড়িতে এখনও গ্যাস সংযোগ দেওয়া হয়নি, তাদের বাসাবাড়িতে যাতে গ্যাস সংযোগ দেওয়া হয় এবং তাদের দৈনন্দিন জীবনের রান্নাবান্নার কাজে যাতে এই প্রাকৃতিক সম্পদ গ্যাস যেহেতু তাদের অঞ্চলে তারা যাতে এটা ব্যবহার করতে পারে। যথেষ্ট ভ্যালিড একটা দাবি বা অধিকার এবং বিগত কয়েক দশক যদি আমি বলি বাংলাদেশের ভোলা জেলায় গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে প্রায় ৩০ বছর হয়ে গেছে, অলমোস্ট ৩০ বছর হয়ে গেছে। তখন থেকেই কিন্তু বাংলাদেশ যে কোনো সরকারই থাকুক, এখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এটাকে একটা রাজনৈতিক হাতিয়ার বলেন, ম্যানিফেস্টো বলেন, এটাকে তারা বাসাবাড়িতে পৌঁছে দেওয়ার একটা নির্বাচনী ইশতেহার বলেন বা যাই হোক একটা দিয়ে হচ্ছে মানুষের ভোট চেয়ে আসছে বা মানুষ ভোট দিয়ে আসছে, একে না হয় তাকে, এরকমভাবেই চলতেছে আর কি। এখনও এর সুফল তারা পায় নাই। বাংলাদেশে ভোলা জেলায় এর সর্বপ্রথম শাহবাজপুর, যেটা বোরহানউদ্দিন উপজেলায়, তারপরে হচ্ছে আপনার ইলিশা ভোলা সদরে, আর রিসেন্ট যেটা হলো এটা হচ্ছে এখন এছাড়াও আছে টোপগি কূপ আছে। এখন বর্তমানে যেটা নিয়ে পেপার পত্রিকায় লেখালেখি হচ্ছে এটা খুব সম্ভবত চরফেশনে আবিষ্কৃত হয়েছে এবং এটা বাংলাদেশ যেই প্রতিষ্ঠান বাপেক্স আর রাশিয়ান গ্যাসপ্রমের যৌথ অভিযানে বা যৌথ গবেষণায় এই গ্যাস ক্ষেত্রগুলো আবিষ্কৃত হয়েছে এবং সিসমিক গ্রাফের মাধ্যমে বা ভূকম্পন একটা করছে এবং এটা ট্রায়াঙ্গেল শেপ, পিরামিড শেপটা আর কি। যে এখানে আসলে এর আগের অভিজ্ঞতা বলে যে এর আগে হচ্ছে আপনার শাহবাজপুর থেকে 2 ট্রিলিয়ন 683 এরকম গ্যাস মজুদ আছে বলে উত্তোলন করা হলেও দেখা গেছে ওইখানে 3 বা 4ও ক্রস করে গেছে। তো স্বাভাবিকভাবে এখন যেটা হচ্ছে আমাদের 5.6 এটা ক্রস করে হচ্ছে 7-8এও চলে যেতে পারে, আগের অভিজ্ঞতা থেকে বলা যায়। মোটামুটি একটা এভারেজ অ্যাজাম্পশন করা হয়েছে। কিন্তু আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি, ধরেন আমরা যে অঞ্চলের মানুষ, আমরা যদি সব কিছু দাবি করি তাহলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অঞ্চলের মানুষ ওইভাবেই দাবি করবে। যেমন ভোলায় এই গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে, বরিশাল বিভাগের মানুষ বলতেছে আমাদের বিভাগের জিনিস আগে আমাদের বিভাগে দিতে হবে। আরও ক্ষুদ্র করে আসলে ভোলা জেলার মানুষ বলতেছে আমাদের জেলার জিনিস আমাদের জেলায় দিতে হবে। চরফেশন উপজেলার মানুষ বলবে চরফেশন উপজেলার জিনিস আগে চরফেশনে দিতে হবে। বোরহানউদ্দিন উপজেলার মানুষ বলবে বোরহানউদ্দিনের জিনিস আগে বোরহানউদ্দিনে দিতে হবে। কিন্তু কথা হচ্ছে আমাদের দিয়ে তো দিবে, কিন্তু আমরা করবোটা কি? যেমন আমাদের বাসাবাড়িতে যদি গ্যাসের সংযোগ দেওয়া হয় আমাদের দৈনন্দিন মানুষের কিছু খরচ কমবে, হ্যাঁ, কিন্তু সরকারের যেই পরিমাণ আয় হওয়ার কথা ওই পরিমাণ আয় কি হবে? যেমন মনে করেন এই গ্যাসটাই যদি হচ্ছে কোনো একটা কারখানাতে দেওয়া হয়, ওই কারখানা বা মনে করেন একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে দেওয়া হলো, ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে যেই হচ্ছে ম্যাটেরিয়ালসগুলো উৎপাদন হচ্ছে, প্রোডাকশন হচ্ছে, ওগুলো বাইরের দেশে বিক্রি করে বাংলাদেশ বাংলাদেশ ডলার ইনকাম করবে বা হচ্ছে লাভ করবে বাংলাদেশ সরকার। বাংলাদেশ কোনো ব্যক্তি মালিকানাধীন গার্মেন্টস লাভ করলে বাংলাদেশ সরকার তার কিছু অংশ পাবে। আমরা যেই লাভ পাবো, আমি বাসাবাড়িতে যদি গ্যাস ব্যবহার করি তাহলে কি আমরা সেই লাভ পাবো? কখনোই না। কারণ তার জন্য কি আমরা বাসাবাড়িতে গ্যাস সংযোগ বন্ধ হয়ে যাবে? আমরা তো নিম্ন আয়ের মানুষ।
আমরা তো দৈনন্দিন জীবনের আমাদের কাজকর্মের জন্য গ্যাস কিনে ব্যবহার করতে হয় অনেকের, এলএনজি গ্যাস। তো আমরা কি সরকারের এই সুযোগ সুবিধা পাইতে পারি না? আমরাও তো এটা টাকা দেবো। হ্যাঁ, এখানেও ভ্যালিড পয়েন্ট আছে। কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে। মনে করেন আমার একটা দোকান আছে, আমি চাল বিক্রি করি, হ্যাঁ, চালের দোকান আছে। তো আপনি বলেন, আমি কি সব যেই চাল আমি আমার দোকানে বিক্রি করি, ওই সব চাল কি আমি খেয়ে ফেলি বা হচ্ছে আমি বিক্রি না করে আমার দৈনন্দিন চাহিদা মেটাই? তা কিন্তু করি না। আমার দৈনন্দিন চাহিদা মেটানো ছাড়াও হচ্ছে আমি এটা বিক্রি করি, মূল উদ্দেশ্য আমার বিক্রি করা। বিক্রি করতে পারলে ওই বিক্রির টাকা দিয়ে আমি শুধু চাল না, বাকি অন্যান্য ভাত খাওয়ার জন্য বা দৈনন্দিন আমাদের যেই ক্ষুধা নিবারণ করার জন্য যা দরকার হয় ওইগুলোও আমরা কিনে খাইতে পারি। ব্যাপারটা তাই। এখন আমরা তাহলে কি দাবি করতে পারি? আমরা কি গ্যাস চাবো না? হ্যাঁ, আমরা অবশ্যই গ্যাস চাবো। কিন্তু আমার মনে হয় গ্যাস চাওয়ার আগে আমাদের গ্যাস কোথায় খরচ হবে, হ্যাঁ, সেই জায়গাগুলো আগে চাওয়া দরকার। এবং ওইভাবে আমাদের হচ্ছে একটা এমওইউ বা সমঝোতা চুক্তি স্বাক্ষর করা উচিত। কীরকম আমি বলি, যেমন আমরা অনেকে এখন দাবি করতেছি ভোলায় গ্যাস আগে নিতে হইলে ভোলা বরিশাল সেতু হইতে হবে, ভোলায় মেডিকেল কলেজ হাসপাতাল হইতে হবে, ভোলায় বিশ্ববিদ্যালয় বা এক্সেট্রা এক্সেট্রা একটা স্থাপনা চাচ্ছে অনেকে। তবে আমার মনে হয় বাংলাদেশে সরকারের বর্তমান যা রিজার্ভের অবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা, ভোলা বরিশাল সেতু এখন বাংলাদেশ এফোর্ড করতে পারবে না। সুতরাং আমার মনে হয় কি যে আকাশ কুসুম বা হচ্ছে কল্পনা করে বা আমি ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে আমার বর্তমানে লাভ নেই। আর বাংলাদেশ সরকারের পেপার পত্রিকা পড়ে আমরা যতটুকু জানতে পারি যে বাংলাদেশ সরকারের বর্তমান প্ল্যান হচ্ছে পাইপলাইনের মাধ্যমে, যেটা গত 30 বছর ধরে হচ্ছে পাইপলাইনটা, এই গ্যাস ভোলা থেকে বরিশাল, বরিশাল থেকে খুলনা নিয়ে জাতীয় গ্রিডে যুক্ত করবে, এইরকম তাদের প্ল্যান। কিন্তু আমার আমার কথা হচ্ছে, আমি দাবি জানাতে চাই যে ভোলায় অন্তত কিছু কলকারখানা হোক, কিছু গার্মেন্টস হোক। ভোলায় সিরামিক শিল্পের জন্য খুবই ভোলায় আইডিয়াল একটা ল্যান্ড। ভোলার এখানে বা ভোলা তো একটা মনে করেন দ্বীপ জেলা। এই দ্বীপ জেলার আশেপাশে যেই সামুদ্রিক অঞ্চল আছে ওইখানে যে সিরামিকের যে র মেটেরিয়ালসগুলো পাওয়া যায় সিরামিক শিল্পের জন্য, এটা কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ, তো আপনি এইখানে সিরামিক কারখানা করতে পারেন, আপনি কোনো গার্মেন্টস ফ্যাক্টরি করতে পারেন, আপনি কলকারখানা করতে পারেন। এতে করে আমাদের অনেকগুলা মানে উপকার হবে। কি উপকার? উপকারটা হচ্ছে এটাই যে আপনি যখন কলকারখানাগুলো করবেন, ভোলা এই একটা রিমোট এরিয়া এবং ডিটাচড এরিয়া, বাংলাদেশ থেকে একদমই বিচ্ছিন্ন জনপদ। এই বিচ্ছিন্ন জনপদের মানুষজন তখন চাকরি বাকরি জনজীবনের জন্য ঢাকামুখী, চট্টগ্রামমুখী বা বড় বড় শহরমুখী, গাজীপুরমুখী হবে না। তারা নিজ অঞ্চলেই হচ্ছে কিন্তু চাকরি বাকরি করতে পারবে। এবং আপনি ওই কলকারখানায় এই গ্যাস যখন সাপ্লাই দিবেন তখন কিন্তু কলকারখানার মালিকপক্ষ হচ্ছে এখানে একটা সুবিধা পাবে যে এখানে তো গ্যাস আছে, আমরা বিদ্যুৎ বলেন গ্যাস দিয়ে বা গ্যাস দিয়ে তাদের যে জ্বালানি চাহিদা সেটাও মেটানো সম্ভব। তো আমার মনে হয় যে যারা বিনিয়োগকারী আছেন বা হচ্ছে কলকারখানা মালিক আছেন তাদেরকে একটু এগিয়ে আসা উচিত, আর তাদেরকে সুযোগ তৈরি করে দেওয়া উচিত যে এখানে যাতে কলকারখানা স্থাপন করে বড় বড়। তাহলে ভোলার বেকার সমস্যার সাথে সাথে আমরা আর্থসামাজিকভাবেও উন্নত হব, আমাদের ভোলা জেলার এরিয়াটা অনেক উন্নত হবে। দ্বিতীয় কথা হচ্ছে ভোলা জেলার জন্য ব্যক্তি উদ্যোগ বলেন বা কোনো এনজিও উদ্যোগ বলেন, একটা হাসপাতাল করা খুবই বাঞ্ছনীয় দরকার। আপনি জানেন যে রাত সর্বোচ্চ 10টার পরে বা তাৎক্ষণিকভাবে ভোলা থেকে ঢাকা বা বরিশাল যেহেতু অনেক দূরে এবং নদীপথে আমাদের পার হইতে হয়, আমরা একটা দ্বীপ জেলা, আমরা কিন্তু পৌঁছাতে পারি না। আমাদের মুমূর্ষু অবস্থায় আমরা একমাত্র অত্র অঞ্চলে ভোলা সদর হাসপাতালের ওপর বা জেলা হাসপাতালের ওপর নির্ভরশীল। আপনারা জানেন এখানে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক নাই, এমবিবিএস চিকিৎসকও এখানে পর্যাপ্ত নাই। যতজন রোগী আছে 20 লাখ মানুষ, জনপদের মানুষের জন্য যে পরিমাণ চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট এবং ইকুইপমেন্ট ফ্যাসিলিটি থাকার দরকার তা কিন্তু আমাদের নাই। বারংবার হচ্ছে চাহিদা দেওয়ার পরেও আমলাতান্ত্রিক জটিলতা বলেন বা দূরবর্তী স্থান বলেন, এখানে আমরা ওরকম সুযোগ সুবিধা পাইনি। কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, ফ্রম 1971, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন এবং বর্তমান সময় বলেন,
যে কোনো সরকারের আমলে বাংলাদেশের এই বিচ্ছিন্ন জনপদ ভোলা ছাড়া কোনো মন্ত্রিপরিষদ কখনো একবারের জন্য গঠন হয়নি। অথচ পরিতাপের বিষয়ে অত্র ভোলা জেলায় আমি যদি ভুল না করি ৩,৪০৩ বা ৩,৭৪৭ বর্গ কিলোমিটার দুইটাই আছে নেটে। কোনো বড় বিশেষায়িত হাসপাতাল নাই, সার্বক্ষণিক চিকিৎসক থাকে বা হাসপাতাল যেখানে রোগী ভর্তি করে রাখা যায় এরকম কোনো সুযোগ সুবিধা কিন্তু নাই। এখানে কি প্র্যাকটিস হয়? এখানে আপনি গাইনি রোগী ভর্তি করতে পারবেন, সিজারের সময় ভর্তি করতে পারবেন, বা শুক্রবার কেন্দ্রিক চিকিৎসা। কেমন? শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসক আসেন, বাকি সময় হচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা আসেন না। তো আপনি বলেন আপনার রোগশোক কি আপনি একটা নির্দিষ্ট বার বা সপ্তাহের একটা নির্দিষ্ট দিনের জন্য সীমাবদ্ধ থাকবেন? আমাদের প্রত্যেকের যারা আমরা ভোলার বাসিন্দা প্রত্যেকে আত্মীয় স্বজন বা নিজেরা হচ্ছে বিভিন্ন অসুস্থতায় আক্রান্ত হই। একটা যদি প্রাইভেট হাসপাতাল থাকতো যেখানে সার্বক্ষণিক চিকিৎসক থাকেন, যেখানে দক্ষ নার্স থাকেন, যেখানে যে কোনো ধরনের স্ট্যান্ডার্ড টেস্ট হয়, আমরা ভরসা করতে পারি টেস্টের ওপর, তাহলে কিন্তু এই অসুবিধাগুলো হতো না। হ্যাঁ, এখন পর্যন্ত ভোলা জেলায় ল্যাবিডের একটা ব্রাঞ্চ ছাড়া মনে হয় অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি বা ওরকম কোনো ব্রাঞ্চ আসেনি। তো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দর একটু আগে আসা উচিত ছিল যে এখানে আমরা বড় বড় কোম্পানি বা বড় বড় হাসপাতালগুলোর একটা ব্রাঞ্চ ওপেন করাই বা তাদেরকে আমন্ত্রণ জানাই, তাদেরকে একটু আমরা বলি। হ্যাঁ, আমাদের দেশের মানুষ আসলে খুব বেশি কিছু চায় না। এই এতটুকু যদি তারা করতেন, যে ভোলা বরিশাল সেতু এখন হয়তো সম্ভব না, হয়তো কোনো সময় ছিল যখন বাংলাদেশের রিজার্ভ অনেক বেশি ছিল। এখন আমরা আসলে চেয়েও মানে এটা হচ্ছে মামার বাড়ির আবদারের মতো মনে হয়। অনেক অনেক জেলা মানুষ হাসবে যে একটা জেলারে কানেক্ট করার জন্য শুধু একটা সেতু, যেটা পদ্মা সেতুর মতো খরচ হবে। তো এটা মনে হয় হচ্ছে একটু কঠিন হয়ে যাবে। তবে আমার মনে হয় যে আমরা যদি কলকারখানাগুলা ভোলা জেলায় স্থাপন করতে বলি, আর্থসামাজিকভাবে বা ভোলা জেলার মানুষের বিশেষ করে বেকার সমস্যাগুলো নিরূপণ হবে, ভোলার মানুষ ফাইন্যান্সিয়ালি অনেক স্টেবল হবে। আমরা সহজ কথা হচ্ছে আপনি চিন্তা করে দেখেন যে ঢাকায় বা হচ্ছে বসুন্ধরা গ্রুপ আজকে যেইখানে হচ্ছে বিভিন্ন স্থাপনা তৈরি করেছে আব্দুল মোনেম গ্রুপ, এই অঞ্চলগুলোতে একটা সময় মানুষ ওরকম যাতায়াত করতো না, কিন্তু এই স্থাপনাগুলো করার ফলেই মানুষ যে পরিমাণ যাতায়াত শুরু করেছে এবং জায়গাগুলি নিজ উদ্যোগে হচ্ছে অনেক উন্নত হয়ে গেছে। তো আমার মনে হয় যখন ভোলা এরকম অনেক কলকারখানা থাকবে, ভোলা যখন বাংলাদেশের জিডিপিতে অনেক বেশি একটা অবস্থান দখল করতে পারবে, তখন আমরা সেতু কেন, আমরা এয়ারপোর্টের জন্য আবেদন মানে আবদার করতে পারবো যে আমরা আমাদের দেশের জিডিপিতে এত পার্সেন্ট রাখতেছি, আমরা একটা এয়ারপোর্ট পাইতেই পারি, আমরা একটা সেতু পাইতেই পারি। কিন্তু আমাদের চাহিদাগুলোর জন্য একটু প্রাসঙ্গিক হয় আর কি। ধন্যবাদ।